নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন নিয়ে আমরা একটি প্রোগ্রাম আজকে উপস্থাপনা করেছি। আজকে আমাদের সাথে রয়েছে শ্রী অভিষেক দা। আমি জেনে নেব কিছু কথা, যে সামনে তো অক্ষয় তৃতীয়া আছে, তো অক্ষয় তৃতীয়ার সময় যে আমাদের কিভাবে আমাদের ওভারঅল গ্রোথ হবে, কি এমন কাজ করলে, এমন একটা টোটকা দাও তুমি যে কি এমন কাজ করলে আমাদের ওভারঅল গ্রোথ হবে, যাতে আমরা ভালোভাবে আরো পরবর্তীকালে কাজগুলো ভালোভাবে উপস্থাপনা করতে পারি। নমস্কার সবাইকে, শুভ নববর্ষ। দেখুন, নববর্ষ তো আমরা ক্রস করে গেছি, কিন্তু বাঙালিদের অক্ষয় তৃতীয়া এবং নববর্ষ দুটোই প্যারালালি কানেক্টেড। তো এটা এমন একটা ডেট যে অক্ষয় তৃতীয়া কিংবা নববর্ষ, এই ডেটে যেই ক্রিয়াগুলো শাস্ত্র মতে করা হয়ে থাকে এর প্রভাব থাকে শুধু প্রসারী, একটা লং টাইম আমরা ফিডব্যাক পেয়ে থাকি। তো এই ডেট ধরে কিছু ক্রিয়া মানে ব্যক্তিগতভাবে আপনি আপনার ঠাকুর ঘরে বেশ কিছু আইটেম, যেই জিনিসগুলো প্রতিনিয়ত পুজোর কাজে লেগে থাকে, যেরকম পান পাতা, দুটো পাতা, তুলসী পাতা, হোয়াটএভার, কিংবা করি, এই জাতীয় ক্রিয়াগুলো কিন্তু আমাদের দেখতে মনে হয় এটা একটা ছোট ছোট টোটকা, কিন্তু একটা টোটকা অর্থাৎ এর দ্রব্যগুণের কিন্তু অপরিসীম ক্ষমতা। যেরকম আমরা অক্ষয় তৃতীয়া আসছে, অক্ষয় তৃতীয়া সম্পর্কে একটা টোটকা, খুব ভালো প্রশ্ন। অক্ষয় তৃতীয়াতে আমরা কি করতে পারি? ব্যবসাপত্র যারা করছি তারা তো ডেফিনেটলি লক্ষ্মী গণেশের আরাধনা করছি। এর সাথে সাথে অক্ষয় তৃতীয়াতে পার্টিকুলার আপনাকে গৃহে একটা কুবেরের মূর্তি স্থাপন করছে। যাদের আছে তারা ডেফিনেটলি ওয়েল অ্যান্ড গুড, মূর্তিটিকে ভালো করে গঙ্গা জল এবং অগরু কিংবা আতর দিয়ে ভালো করে র্যাপ করে ধুয়ে নেবে। হিন্দু শাস্ত্রে আতরের কিন্তু সমস্ত দেবদেবীর পুজোর ক্ষেত্রে বিরাট ভূমিকা রয়েছে। এই আতর নিয়ে কিংবা সুগন্ধি জিনিস কিন্তু যে কোনো দেবদেবতাকে আকর্ষণ করে থাকে, সেটা নিয়ে পরবর্তীকালে বলবো। তো আতর দিয়ে ভালো করে লক্ষ্মী গণেশ এবং কুবেরকে ভালো করে পরিষ্কার করে তাতে আতর লাগিয়ে নেবেন। তার সাথে সাথে কি করবেন, 5টা পান পাতা, অর্থাৎ আপনার সিংহাসন যেটা রয়েছে, ডেফিনেটলি মা তারা বাবা মহাদেব, অর্থাৎ মহাদেবের পুজোতে আপনারা কি করেন, মহাদেবের সামনে কিংবা মা তারা, মা কালী, যেটা আপনার গৃহ দেবতা যেটা রয়েছে, আলটিমেটলি আমার কথা অনুযায়ী আপনাকে নতুন করে কিছু বসানোর ব্যাপার নেই। তাহলে কি করবেন, প্রথম কথা হচ্ছে 5টা পান পাতা দেবেন, তার উপরে সামান্য একটু দুব্বা দেবেন, তার উপরে 5টা সুপারি দেবেন, 5টা কড়ি দেবেন, যে কোনো দশকর্মার দোকান থেকে কড়ি আনবেন। তার উপরে কি দেবেন, সামান্য একটু অশ্বগন্ধা চূর্ণ, যেটা দশকর্মার দোকানে অ্যাভেলেবল। এই জিনিসটি জাস্ট একটু পয়েন্টস অর্থাৎ ড্রপস হিসাবে দিয়ে দেবেন। এই টোটাল ক্রিয়াটাকে একটা লাল চেলির মধ্যে, অর্থাৎ একটা লাল চেলি নেবেন, প্রথমেই লাল চেলিটাকে রাখবেন, তার উপরে কিন্তু ক্রিয়াটাকে সুসম্পন্ন করবেন। এবং আপনার যেটা বিজনেস রিলেটেড হোক, আপনার কর্ম রিলেটেড হোক, আপনার ব্যক্তিগত জীবন রিলেটেড হোক, আপনার গ্রহ নক্ষত্র রিলেটেড হোক, আপনার যে কোনো উইশ, যে কোনো একটা পার্টিকুলার উইশ আপনারা করবেন এবং উইশটা কভার করবেন 7 টাইমস, 7বার করবেন। আর এই টোটাল ক্রিয়াটার সময় যেন সামনে একটা প্রদীপ, ঘিয়ের প্রদীপ যেন প্রজ্বলিত থাকে। এই টোটালটা ক্রিয়াটাকে করার পরে এই যে লাল চেলি কিংবা লাল শালু যেটা আপনারা নিয়ে থাকবেন একদম উপরে, এটাকে ভালো করে গিট বেঁধে দেবেন। গিটটা কভার করবেন 3 টাইমস। হিন্দু শাস্ত্র মতে কিন্তু বিজয়ের পুজো ম্যাক্সিমাম হয়ে থাকে, অর্থাৎ 1, 3, 5, 7 এই জাতীয় 3 টাইমস কিংবা 5 টাইমস কিংবা 1 টাইমস একদম ভালো করে শক্ত করে গিট্টু বেঁধে দেবে। দিয়ে এটিকে আপনার ঘরে সিংহাসনে ঠাকুর দেবতার যে মূর্তি রয়েছে তার একদম পেছনে রেখে দেবেন, অর্থাৎ ফ্রন্টে নয়। এবং এটিকে প্রতিনিয়ত ধূপকাঠি রাখবেন, অর্থাৎ যেরকম আপনারা ঠাকুরকে ধূপকাঠি দেখাচ্ছেন, অটোমেটিক্যালি সেম প্রসেসেই এই টোটকার ক্রিয়াটিকে ধূপকাঠি রাখাবেন। এবং এই টোটকা এবং ইউনিভার্স, অর্থাৎ ইউনিভার্স মানে হচ্ছে গ্রহ নক্ষত্রের সমন্বয়। ইউনিভার্স মানেই এসে গেল মহাদেব। কেননা মহাদেবের এই যে ওম নমঃ শিবায়, যদি আমি মহাদেবের ইউনিভার্সের ওম নমঃ শিবায় যাই কিংবা নমঃ শিবায়, মহাদেবের বিশেষ সংখ্যা হচ্ছে 5, মানে শিবের 5টি মন্ত্র কিংবা 5টি যন্ত্র আমাদের লাইফের ক্ষেত্রে ইনপুট করে থাকে। যেরকম শিবের ক্ষেত্রে আমরা বলতে পারি সদ্যজাত, বামদেব, অঘোর, তৎপুরুষ এবং ঈশান। তো এই জাতীয় যে ক্রিয়াগুলো রয়েছে, অর্থাৎ শিবের মূর্তি আপনি দেখবেন ভারতবর্ষে কিংবা আমাদের হিন্দু সংস্কৃতিতে সব ঘরের মধ্যেই রয়েছে। কেননা একে বলা হচ্ছে দেবাদিদেব মহাদেব, অর্থাৎ দেবতাদেরও দেবতা। তো এই যে চেলিটিকে আপনারা র্যাপ করছেন, এটিকে শিবের পেছনে রাখতে পারেন, আদারওয়াইজ লক্ষ্মী গণেশের পেছনে এটাকে প্রত্যেক দিয়ে তো ধূপকাঠি রাখাবেন। এই ক্রিয়াটিকে যদি করা যেতে পারে, এবং মাঝে মাঝে আতর র্যাপ করবেন কিংবা ওটার মধ্যে স্প্রে করে দেবেন, এই সুগন্ধিটা অটোমেটিক্যালি আপনি যে উইশ কিংবা ফুলফিলটা, যেই উইশটাকে আপনি ফুলফিল করতে চাইছেন, এটা কিন্তু বিভৎস হবে কাজে। তাহলে জেনে নিলাম আমরা যে কিভাবে আমরা এগোলে আর কি করলে আমাদের ওভারঅল গ্রোথ হবে। এবং আপনার দেখেছিলাম এই রিসেন্ট একটা চ্যানেলে যে আপনি তারাপীঠে আরাধনা করছিলেন,
তো আমি সেই মতো একটা কোশ্চেন করব আপনার কাছে, যে জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রবিদ্যা এই দুটোর মধ্যে কি দুটো একে অপরের সাথে কি কোনোভাবে কানেক্টেড রয়েছে? দেখো, কানেকশন তো ডেফিনেটলি আছে, কেননা গ্রহ নক্ষত্র হচ্ছে তোমার পাস্ট, অর্থাৎ পূর্বজন্ম কৃতকর্মের ফল এবং পূর্বপুরুষের কৃতকর্মের। হুম এবং এই কানেকশনটা এসে যাচ্ছে পূর্বপুরুষ যখনই আসছে তখনই তোমার সাথে মাইথোলজি কানেক্টেড হচ্ছে। তাহলে টোটাল সাবজেক্ট একে অপরের পরিপূরক। হুম। মানে তুমি যদি গ্রহ নক্ষত্রকে জাজমেন্ট করো তাহলে তুমি জানতে পারবে যে তোমার প্রবলেমসটা আসতে চলেছে এবং তুমি তার ওভারকাম চিন্তা করবে। হুম। কিংবা তুমি যদি গ্রহ নক্ষত্রকে জাজমেন্ট না করে যদি শুধুমাত্র তুমি পার্টিকুলার কোনো ক্রিয়ার উপরে গেলে, এবার সেই ক্রিয়াটি কতদূর সাকসেস হবে। দেখা গেল তুমি বিয়ে করলে কিংবা কোন একটা ভাইটাল বিজনেস শুরু করলে, যেটা তোমার বিরুদ্ধ গ্রহে দশা চলছে, কিংবা তোমার সাড়ে সাথে চলছে, কিংবা তোমার ঢাইয়া চলছে, হুম। এই যে ব্যাড টাইমে যে তুমি স্টার্টিংটা করলে, ফলস্বরূপ কি হতে পারে? ফলস্বরূপ অটোমেটিক্যালি রেসপন্স বাজে। রেসপন্স বাজে। তাহলে গুড টাইমস কিংবা শুভ সময়ের মুহূর্তটা কিন্তু সবসময় অ্যাপ্লিকেবল। যদি পঞ্জিকা ফলো করো সেখানেও তুমি দেখতে পাবে বলা হচ্ছে দেবতা প্রতিষ্ঠা, হ্যাঁ। বলা হচ্ছে বিদ্যারম্ভের দিন, হুম বলা হচ্ছে উপনয়ন অর্থাৎ কৈতের দিন, হুম বলা হচ্ছে অন্নপ্রাশনের দিন, হ্যাঁ। বলা হচ্ছে অনেক সময় পার্টিকুলার বৃক্ষরোপণের দিন। মানে হিন্দু শাস্ত্র কিংবা সনাতন সংস্কৃতিতে প্রত্যেকটা ডেটকে কিন্তু সমপরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ডেটের আলাদা মাহাত্ম আছে। এই আলাদা মাহাত্ম মানে কি, তুমি বিয়ের ড্রেসটা তো বিয়ের দিনই পরবে, তুমি তো আর অন্য ডেটে পরবে না। না, একদমই না। কৈতের ড্রেসটা তুমি কৈতের দিনই পরবে, অন্নপ্রাশনের ড্রেসটা তুমি অন্নপ্রাশনের দিনই পরবে। সুতরাং বস্ত্র মাহাত্মের একটা ভূমিকা রয়েছে। বস্ত্র মাহাত্মের ভূমিকা যদি থাকে তাহলে তোমাকে গ্রহ নক্ষত্রের ক্যালকুলেশনে অর্থাৎ গ্রহ নক্ষত্রের ভূমিকা মানতে হবে। গ্রহ নক্ষত্র অর্থাৎ দেবী, এবং প্রত্যেকটা গ্রহ নক্ষত্র কিন্তু কোনো না কোনো দেবদেবীর আন্ডারে অর্থাৎ অধীন। যে কারণের জন্য শনি যদি খারাপ হয়ে থাকে তখন আমরা বলছি মৃত্যুঞ্জয় স্তোত্রম পাঠ করতে, কিংবা বলছি হনুমান চালিসা পাঠ করতে। তার মানে কোনো না কোনো একটা জায়গায় শনি গ্রহ হনুমানজির সাথে কানেক্টেড, শনি গ্রহ রবির সাথে কানেক্টেড, কেননা হনুমানজি শনি গ্রহ পিতা কিন্তু আমাদের রবি। আবার হনুমানজির সাথে কানেক্টেড বললাম, তাহলে হনুমানজির মেন গুরু কিন্তু রবি অর্থাৎ সূর্যদেব। তো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বার, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র কিন্তু একজন আরেকজনের সাথে প্যারালালি কানেক্টেড। তো এই কানেকশনটা যদি আমরা গ্রহ নক্ষত্রের উপরে জাজমেন্টস করে এগাতে পারি, তাহলে গ্রহ নক্ষত্রের যে নেগেটিভ ভাইব্রেশনটা আছে সেটা কাটানোর জন্য তোমাকে তো কোনো না কোনো দেব দেবতার আরাধনা করতেই হবে। যদি এই প্রসিডিওরটাকে তুমি চিন্তা ভাবনা করে এগাতে পারো তাহলে তুমি অটোমেটিক্যালি কিন্তু গেনা, আচ্ছা। মানে গ্রহ নক্ষত্রের ব্যাপারটা কিন্তু তোমার ফরে থাকবে। সো প্রত্যেকটা জিনিস যদি ক্যালকুলেশন করে এগাও তুমি অটোমেটিক্যালি সার্থক। অর্থাৎ আমাদের জীবনটাই তো অঙ্ক, এটা তো স্বীকার করার কোনো জায়গা নেই। প্রত্যেকটা স্টেপ কিন্তু আমাদের লাইফে অঙ্ক, ম্যাথ। আপনি যদি অঙ্ক ঠিকঠাক করেন তাহলে আপনি তার পাস করবেন, আদারওয়াইজ আপনি ফেল করবেন। তো এই প্রসিডিউরটি যদি আপনি মেনটেন করতে পারেন, দেখবেন গ্রহ নক্ষত্র এবং দেবদেবী দুটো একে অপরের পরিপূরক। গ্রহ নক্ষত্র এবং দেবদেবী সবাই আমাদের কিছু না কিছু গুড ভাইব্রেশন কিংবা পজিটিভ অরা কিংবা পজিটিভ কিছু দিতে যায়, এটাকে নিতে হয়। এবং তন্ত্রশাস্ত্রের মধ্যে এই তারাপীঠের ক্রিয়া যেটা আমি উল্লেখ করলাম, তো এটারও একটা কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো এইভাবেই আমি আমার বক্তব্যটাকে প্লেস করবো যে গ্রহ তো থাকবেই, গ্রহের কুপ্রভাব থাকবেই, সাড়ে সাথে দোষ বীজ যোগ। আপনি যদি শুধুমাত্র গ্রহের দোষের উপরে বাহানা দিতে থাকেন তাহলে আপনি সারা জীবন কেটে যাবে, আপনি কোনোভাবে এগাতে পারবেন না। সুতরাং গ্রহের দোষ থাকবে, এর মধ্যেই আপনাকে প্রবলেমসের মধ্যে সলিউশনের রাস্তা কিন্তু আপনাকে খুঁজতে হবে। তাহলে আমরা জেনে নিলাম। আরেকটা কোশ্চেন আমরা জেনে নেব যে সাধারণত তন্ত্রবিদ্যা যে শক্তি রয়েছে সেই পুজোতেই আমরা আরাধনা করি, অন্য কোনো ঠাকুরের কেন এই তন্ত্রবিদ্যা শক্তিটা আরাধনা হয় না? খুব ভাইটাল প্রশ্ন। দেখো, তন্ত্র মধ্যে কিন্তু বৈষ্ণব তন্ত্র রয়েছে, কৃষ্ণতন্ত্র রয়েছে, শৈব তন্ত্র রয়েছে, কালী সাধনা রয়েছে, তারা সাধনা রয়েছে। এবারে বেসিক শক্তির আরাধনা হয়, কারণটা হচ্ছে কলিকালে শক্তির জাগরণ বেশি, যেই কারণে বলা হয়ে থাকে কলৌ শক্তি জাগ্রত। কলিকালে শক্তি মন্ত্রের আরাধনা খুব বেশি হয়ে থাকে, যে কারণে তন্ত্রটা কনভার্টেড হয়ে, যে যেরকম ডামর তন্ত্র এবং শক্তিতন্ত্র একে অপরের পরিপূরক। তো এগুলো হচ্ছে তন্ত্রের যে আদির উপাচার যে শুরু হয়েছিল, পরবর্তীকালে সময়ের সাথে সাথে সেই ট্রানজিট গুলো চেঞ্জ হতে হতে বহু মন্ত্র বিলুপ্ত হয়ে গেছে, বহু বিদ্যা বিলুপ্ত হয়ে গেছে। যে কারণে আমি কবচতাবিজ খুব একটা বিলিভ করি না। কেন বিলিভ করি না? যে কবচতাবিজের মধ্যে যে সমস্ত জিনিস দেওয়ার দরকার সেই সমস্ত জিনিস বিলুপ্ত। ফলস্বরূপ অনেকে আছেন এরকম, বহু ক্যান্ডিডেট তুমিও পাবে, আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি,
যে তাবিজ কবজ পড়ে আছেন গলায় কিংবা কোমরে কিংবা শরীরে ধারণ করে আছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না, বশীকরণ কাজ করছো কিন্তু কোনো রেসপন্স হচ্ছে না। রিজন এটাই যে বহু বিদ্যা কিংবা বহু আইটেম কিন্তু বর্তমান দিনে বিলুপ্ত। তো যেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটা তো আপনি পাবেন না। তাহলে আপনাকে কনভার্ট পদ্ধতিতে কি উপায় যেতে হচ্ছে, যে একটা যন্ত্রমে যেতে হচ্ছে। যন্ত্র এমন একটা প্রসেস যেটা প্রয়োগ করে অ্যাপ্রক্সিমেট আপনি আপনার লাইফের 70 to 80% প্রবলেমস এর একটা রিলিফ করতে পারেন। কারণ শরীরে আপনি যে স্টোন পড়ছেন, আপনি মন্ত্রপাঠ করছেন, আপনি শেকড় বাকড় ইউজ করছেন, যেটাই আপনি করে থাকুন আলটিমেটলি কিসে ফাংশন করছে আমাদের শরীরের সব চক্রে। তাহলে চক্রের মধ্যে তো অরাটা রয়েছে, মানে আমাদের ধরো শরীরে 7টা চক্রের অবস্থান দেখা যায়। এবার 7টা চক্রের বীজের মধ্যে যেরকম এসে যাচ্ছে লাম বাম রাম ইয়াম হাম ওম হ্রিম সোয়া, মানে স্বাধিষ্ঠান চক্র, আজ্ঞা চক্র, চক্র নিয়ে আমি পরবর্তীকালে প্রোগ্রামে বলবো। তো এই যে মন্ত্রটা আমরা চ্যান্টিং করছি, বিভিন্ন দেব দেবতার অবস্থান কিন্তু আমাদের চক্রে। তো আমরা যে স্টোন করছি, দেখা গেল তোমাকে কেউ কোনো অ্যাস্ট্রোলজার, তুমি অ্যাস্ট্রোলজার কাছে ভিজিট করলে তোমাকে দেখা গেল রবি পড়ো, শনি পড়ো, কিংবা পান্না পড়ো, কিংবা ডায়মন্ডস পড়ো, সাজেশন দিল। এটা কি কাজ করবে? এটা তো তোমার পেট ভরাবে আলটিমেটলি। তাহলে স্টোনটা কি করবে? তোমার চক্রের মধ্যে যেটা ডিসব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সের জায়গাটাকে ফুলফিল করবে। এটাই হচ্ছে চক্রের ফাংশন। এবার এই চক্রটাকে বিভিন্ন ভাবে বুস্ট আপ করা যায়। আপনি যে শেকড় বাকড় পড়ছেন, এটাও কিন্তু চক্রটাকে বুস্ট আপ করছে। আপনি যে মন্ত্র পাঠ করছেন প্রতিনিয়ত, এটাও কিন্তু আপনার চক্রটাকে বুস্ট আপ করছে। এই পদ্ধতিগুলো যদি মেনটেন করা যায়, তাহলে তখন তন্ত্রশাস্ত্রের বিদ্যাটা কিন্তু আমাদের ক্ষেত্রে আপেক্ষিক অর্থের কাজে দেয়। ঠিক এই প্রসেসের জন্য বিভিন্ন গ্রহ নক্ষত্রের জায়গাটাকে আমরা যেরকম কোট করছি, যেরকম ধরে নাও আমরা শনির 7.5, বহু মানুষ আছেন এখন 29শে মার্চ শনি চেঞ্জ করেছে, বহু মানুষ চিন্তা করছে, মানে সবাই মোটামুটি জানে এখন। তো 3টে রাশি 7.5 আন্ডারে পড়েছে নতুন করে, মানে মকর রাশি 7.5 রিলেট হয়েছে, কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি। এই 3টে রাশি 7.5 আন্ডারে পড়েছে, আর 2টো রাশি 2.5 আন্ডারে পড়েছে। তাহলে এই যে 7.5 প্রভাব কিংবা 7.5 ব্যাপারটা আমরা কি করবো? তাহলে গ্রহ নক্ষত্রের ভূমিকাটা কোথায়? গ্রহ নক্ষত্র তো তোমার জন্মকালীন 7.5টা দেবে। এবারে যদি তুমি এর এগেন্স্টে কিছু পুজো পাঠ কিংবা প্রে হোয়াট এভার চ্যান্টিং কিংবা কিছু ব্যক্তিগত লাইফের কিছু চেঞ্জেস করে থাকো, তাহলে অটোমেটিক্যালি সেটা তোমার ফিডব্যাক দেবে। ইস্টটা হচ্ছে ঠিক এই জায়গায়। গ্রহ নক্ষত্রের ক্যালকুলেশন, গ্রহ নক্ষত্র তোমাকে আকাশ থেকে কিছু দেবে না, তুমি যতটা খাটবে সেভাবে তুমি রেসপন্স পাবে। এবার গ্রহ নক্ষত্র যেটা নেগেটিভ আছে, ওটাকে যত তুমি কমাতে পারবে তত তোমার পজিটিভ করা অ্যাক্টিভেটেড হবে। ঠিক এই সিস্টেমে যদি গ্রহ নক্ষত্রকে কোনো মানুষ, যে কোনো ক্যান্ডিডেট চার্জ আপ করতে পারে, গ্রহ নক্ষত্র অটোমেটিক্যালি পাবে। সেটার জন্য ওয়েট করতে হবে। আগে আমাদের ঠিক করে জানতে হবে গ্রহ নক্ষত্র কোথায়। হ্যাঁ, খারাপ তোমার রবি খারাপ আছে, তুমি অটোমেটিক্যালি তার মধ্যে পড়ে রাখলে একটা তাহলে প্রবলেম। ওটা তো ভালো হবে না। ওটাকে তুমি চার্জ আপ করছো মানে ওটা তোমাকে আরো খারাপ করে দেবে। এবার তোমার জন্মকালীন প্ল্যানেটারি পজিশন বিচার করলে এই রবির এগেন্স্টে কোনো না কোনো প্ল্যানেট ডেফিনেটলি ভালো আছে, কিংবা কোনো না কোনো প্ল্যানেট তোমার রাজ্যকারক প্ল্যানেট, আত্মকারক প্ল্যানেট, কিংবা কোনো না কোনো ভাইটাল প্ল্যানেটের দশা তুমি ফেস করছো। সেই প্ল্যানেট গুলোকে যখন তুমি চার্জ আপ কিংবা বুস্ট আপ করবে, অটোমেটিক্যালি তুমি ফিডব্যাক পাবে। তাহলে প্ল্যানেটসটাকে বুঝতে হবে, জানতে হবে, নক্ষত্রের পরিপ্রেক্ষিতে সেইভাবে তোমাকে এগোতে হবে, বাকি সেইভাবে প্রতিকার হবে। আগে জানতে হবে গ্রহ নক্ষত্র কোথায় অবস্থান করছে, সেই অনুযায়ী খারাপ ভালোটা আমাদেরকে প্রপার অ্যানালিসিস করে আমাদেরকে সেইভাবে চলতে হবে। তাহলে আপনারা আর কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, ভয় পাবেন না অযথা। তো জেনে গেলেন আমাদের যে কিভাবে করলে, কিভাবে এগোলে আমাদের ভালো হবে। তাহলে সামনে অক্ষয় তৃতীয়া আসছে, যেটা উনি বললেন অক্ষয় তৃতীয়া করলে, যে টোটকাটা মেনে চললে আমাদের ভালো হবে, তাহলে সেই অনুযায়ী আপনি এগিয়ে যান। আমি এটুকু বলবো যে আপনার ওভারঅল গ্রোথ খুব ভালো হবে, আপনি সেটা নিজেই বুঝতে পারবেন। এবং নেক্সট এপিসোড, পরবর্তী এপিসোড আসছে, চোখ রাখবেন, অবশ্যই ভুলবেন না দেখতে। নমস্কার।